আসসালামু আলাইকুম। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছি। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন, যেখানে মুশফিকুর রহিম ইতিহাস ছুঁয়ে ফেলেছেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব তিনি অর্জন করেছেন। এবং আসলে আপনি যদি ক্রিকেটের প্রকৃত সমর্থক হন, ১০০টা টেস্ট খেলা যে আসলে কত বড় একটা গৌরবের ব্যাপার, সেটা আসলে আলাদা করে আর বোঝানোর কিছু নেই। ক্রিকেটের সবচেয়ে বনেদি ফরম্যাট, ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক ফরম্যাটের কথা আমরা যদি বলি, সেটা কিন্তু এই টেস্ট ক্রিকেট। এবং মুশফিকুর রহিম রানিং ক্রিকেটারদের মধ্যে সবচাইতে লম্বা ক্যারিয়ার তার রয়েছে। সেই ২০০৫ সালে তার টেস্ট ডেবিউ হয়েছিল। ২০ বছর তিনি টেস্ট ম্যাচ খেলছেন, ২০ বছরে তিনি আজকে শততম টেস্টে পা দিলেন। এই সময়ে তার ব্যাটিং গড়টা যদি আমরা বলি, সেটা ৩৮ বা ৪০-এর কাছাকাছি আমরা বলতে পারি, যেটাকে আসলে আপনি অনেক এক্সট্রাঅর্ডিনারি বলতে পারবেন না, আবার হচ্ছে যে একেবারে ফেলেও দিতে পারবেন না। এক্সট্রাঅর্ডিনারি বলতে পারবেন না আপনি যখন বাংলাদেশের কনটেক্সটে তো অবশ্যই মুশফিকুর টেস্ট ম্যাচে বেস্ট ব্যাটার। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে মডার্ন গ্রেটদের সাথে তুলনা করেন, তাদের সাথে তুলনা করলে হয়তোবা মুশফিকের ইনিংসটাকে, মুশফিকের স্ট্যাটটাকে আপনি একটুখানি পিছিয়েই রাখবেন। কিন্তু আমি এই জায়গাটাতে মুশফিককে পিছিয়ে রাখতে একেবারে রাজি না। কারণ হচ্ছে একটা আক্ষেপের জায়গা রয়েছে আমাদের, সেটা হচ্ছে মুশফিকের ১০০ টেস্ট খেলতে ২০ বছর সময় লেগেছে। যার কারণে দেখা গেছে যে অনেক দিন পর পর মুশফিক টেস্ট খেলার সুযোগ পান। আমরা যদি প্রতি বছর গড় করি, বছরে মাত্র গড়ে ৫টা করে টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ কখনোই ৫ ম্যাচের কোনো সিরিজ খেলেনি, ৫ টেস্টের কোনো সিরিজ খেলেনি, ৩ টেস্টের সিরিজ খেলেছে, খুবই রেয়ার। সুতরাং ওই একটা দুটো টেস্টে অনেক সময় হয় কি, আপনি যখন ৫ ম্যাচের সিরিজ খেলেন, প্রথম ১-২টা টেস্টে যদি আপনি ফেইলও করেন, আপনি কিন্তু পরের ৩টা টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকেন, আর একটু বেটার প্রিপেয়ার্ড হন। আপনার যখন রেগুলার টেস্ট খেলার অভ্যাস থাকে, তখন কিন্তু আপনার ব্যাটিং গড়টা আরও ভালো হয়। কারণ আপনি টের পেয়ে যান, আপনি বুঝতে পারেন যে হোয়াট ইউ নিড টু ডু। এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে মুশফিক সবসময় মিস করে গেছেন আনফর্চুনেটলি। এবং সেই জায়গাটাতে আসলে দুর্ভাগা ছাড়া নিজেদেরকে কিছুই ভাবতে পারছি না। আরেকটু আমরা যদি নাম্বারসে সরাসরি একটু আলোকপাত করি, একটু কম্পেয়ার যদি করি, আমরা যদি মডার্ন ডে গ্রেটসের কথা বলি, অবশ্যই ফ্যাব 4 তাদের কথা বলতে হবে। জো রুট, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি এবং হচ্ছে কেন উইলিয়ামসন। এই চারজনের কথা আমরা যদি বলি, এদের মধ্যে জো রুট সবচাইতে বেশি টেস্ট খেলেছেন, ১৫৮টা টেস্ট তিনি খেলেছেন। তার ডেবিউ হয়েছে মুশফিকের ডেবিউ ৭ বছর পরে, ২০১২-তে। অর্থাৎ ১৩ বছরে তিনি ১৫৮টা টেস্ট খেলেছেন। গড়ে বছর প্রতি তিনি প্রায় ১২টা টেস্ট খেলেন, মানে প্রতি মাসে একটা করে টেস্ট বছরে তিনি খেলেন, এটা কিন্তু বলা যেতে পারে। বিরাট কোহলি ২০১১-তে তার ডেবিউ হয়েছিল মুশফিকের ৬ বছর পর। এই ১৪ বছরে তিনি ১২৩টা টেস্ট খেলেছেন, অর্থাৎ গড়ে প্রতি বছর তিনি কমপক্ষে ৯টা টেস্টের মতো করে খেলেছেন। স্টিভেন স্মিথের কথা যদি বলি বা কেন উইলিয়ামসনের কথা যদি বলি, তারা দুজনেই ২০১০ সালে ডেবিউ করেছেন মুশফিকের ৫ বছর পর। স্মিথ গত ১৫ বছরে ১১৯টা টেস্ট খেলেছেন, যেখানে কেন উইলিয়ামসন ১৫ বছরে ১০৫টা টেস্ট খেলেছেন। গড়ে স্মিথ খেলেছেন ৮টা করে টেস্ট বছরে এবং কেন উইলিয়ামসন ৭টার আশেপাশে খেলেছেন। এখন এই চারজনের বাইরে আমি যদি আরেকজন মডার্ন গ্রেট পাকিস্তানের বাবর আজমের কথাও যদি ধরি, বাবর আজম যদিও ১০০ টেস্ট খেলেননি, যার কারণে প্রাইমারিলি আমরা আসলে এই লিস্টে তার নামটা রাখিনি, তারপরও মডার্ন ডে গ্রেট হিসেবে বাবর আজমকে যদি আমরা রাখি, তিনি ২০১৬ সালে তার টেস্ট ডেবিউ হয়েছিল মুশফিকের ১১ বছর পর। এই গত ৯ বছরে তিনি ৬১টা টেস্ট খেলেছেন, অর্থাৎ বছরে গড়ে প্রায় ৭টার কাছাকাছি তিনি টেস্ট খেলেছেন। সেটাও কিন্তু মুশফিকের চেয়ে বেশি। এবং মনে রাখুন, এই জিনিসটা মনে রাখতে হবে যে পাকিস্তান কিন্তু ঘরের মাটিতে রেগুলার টেস্ট খেলে না, যেটা বাংলাদেশ হয়তো বা খেলার সুযোগ পায়। এই জায়গাটা থেকেই কিন্তু আক্ষেপের জায়গাটা চলে আসে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর গত ২ বছর ধরে হয়তো বা বাংলাদেশ বছরে ৯টা, ১০টা বা ১১টা টেস্ট খেলতে পারছে। এর আগে কিন্তু বাংলাদেশ বছরে টেস্ট খেলতো ৪টা, ৫টা, এমনও হয়েছে যে ২টা টেস্ট খেলতে হয়। যার কারণে বাংলাদেশের টেস্ট ফরম্যাট খেলোয়াড় যারা রয়েছেন, তারা আসলে লাইমলাইটটাও পান না অত বেশি করে। আমরা মুমিনুল হকের কথাও বলতে পারি, শুধুমাত্র টেস্ট খেলছেন তিনি, লাইমলাইটটায় ওভাবে আসতে পারেন না। সাদমানের কথা আমরা বলতে পারি। আমরা মাহমুদুল হাসান জয়ের কথা বলি নতুনদের মধ্যে, যিনি মূলত টেস্ট ক্রিকেটটাই এখন বেশি খেলছেন। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু যদি প্রোঅ্যাক্টিভ হয়ে আরেকটু যদি বেশি বেশি ম্যাচ খেলার আয়োজন করতে পারে, বড় দলগুলোর সাথে যদি আরেকটু খেলতে পারে, বা অন্তত এই যে আয়ারল্যান্ডের সাথে সিরিজ হচ্ছে, 2 টেস্ট কেন, 3 টেস্টের সিরিজ কেন না, বড় দলগুলো না হয় আমাদেরকে এই
অজুহাত দিতে পারে যে বাংলাদেশের সাথে খেলে ফিনান্সিয়ালি তারা খুব একটা লাভবান হবে না, যার কারণে বেশি টেস্ট খেলতে চাইবে না। কিন্তু আমরা যখন খেলছি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা আফগানিস্তানের সাথে, তাদের সাথে তো অন্তত 3টা করে টেস্ট আমরা খেলতে পারি, তাই না? সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা আক্ষেপের জায়গা থাকবে। কিন্তু তারপরে মুশফিকুর রহিম, আপনি যা করেছেন আমাদের জন্য, আপনি যা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, সেইটা আসলে বলে শেষ করা যাবে না। ইউ আর এ লেজেন্ড, একজন কিংবদন্তি আপনি। এবং আর কি বলবো, আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ মুশফিকুর রহিম ফর বিং দ্য প্লেয়ার ইউ আর, বিং দ্য পার্সন ইউ আর। এবং বাংলাদেশের ক্রিকেটকে আপনি যে উচ্চতায় নিয়ে গেছেন সেটাকে আরও অন্য উচ্চতায়, আরও বেশি উচ্চতায় আপনি নিয়ে যাবেন যে কয়দিন আপনি ক্রিকেট খেলবেন তার মধ্যে, ইনশাআল্লাহ। আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, ভিডিওতে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং আপনার মতামত কি রয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।